মেরে দেয়। দেয় মেরে। বাপ বেটি মিলে আমাকে মারার ধান্দা করেছিস। ছেড়ে দিব আমি তোদের ভেবেছিস? আমি বাঁচতে না পারলে তোদের বাপ বেটিকে বাঁচতে দিব? জান নিয়ে দিব না। সবার আগে তোকে মারব। তোর জন্য আমার সবকিছু হারাম হয়ে যাচ্ছে। শান্তি পাচ্ছি না কোনো কিছুতে। যত নষ্টের মূল তুই। তরতর করে কেঁপে উঠি হৃদের হিংস্রতের হুঙ্কারে মায়া। ভয়ে আষ্টস মায়া চোখে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। হৃদের ক্ষেপ্ত ভাষা আরো ক্ষেপ্ত হলো। হিজাবের উপর দিয়ে মার চুলের মুষ্টি বদ্ধ করে নিজের মুখোমুখি করল। আগের ন্যায় রাগের রিরি করে বলে, তোর কি মনে হয় বউ বলে ছাড় পাবি তুই? ছেড়ে দিব আমি তোকে। ভালো মানুষ মনে করেছিস আমাকে। তোর স্বামী চাই না। তোর সমাজ দেখানো, লোক দেখানো বিয়ে চাই। সেজন্য এত নাটক করলি, কাহিনী সাজালি। আমি রাজি হলাম। এখন তোর বাপ কাহিনী শুধু করছে। আমারে কি পাগল পাইছিস? তোদের বাপ বেটির নাটক দেখার জন্য আমি বসে আছি। হ্যাঁ, তোর বাপের কাছ থেকে পারমিশন চাইছি আমি। হ্যাঁ চাইছি। তোর বাপ থেকে তার মেয়েকে চাই নাই। আমার বউকে গুছিয়ে দেওয়ার জন্য আদেশ করছি। দিতে না পারলে দিবে, নয়তো আমি নিজেই নিয়ে আসব। তার পারমিশনের দরকার নাই আমার। আম হৃদের বাকি কথা শেষ কথার আগেই মায়া জ্বর খাটালো। গলায় ছুরি আটকে আছে জেনেও পরোয়ানা করল না। হৃদের বক্ষতলে প্রাণপূর্ণ ছটফট করল ছুটার জন্য। সফল হতে না পেরে ছড়ছড় করে কেঁদে একটু সাহস দেখিয়ে বলল, মেরে দিন আমাকে। দিন মেরে। আপনি তো এমনই আমাকে সহ্য করতে পারেন না। এজন্য তো আপনি আনাকে যখন তখন মারেন। গায়ে হাত তুলেন। আদর করেন না। সব আদর ওই মেহ আপুকে করেন। এখানে এসেও মারতে চাচ্ছেন? এত মারামারি থেকে একেবারে মেরাই ফেলুন। কেন এসেছেন আমার কাছে আপনি? আমি তো আসতে বলিনি। যান আপনি ওই মেহর আপুর কাছেই যান। তাকেই বিয়ে করুন না। আমি তো বাধা দেয়নি। আপনি ভালো না। আপনি খারাপ। আপনি ভীষণ খারাপ। আমি বিয়ে করব না আপনাকে। যান আপনি। মার কথা হৃদ আরো শক্ত করে চেপে ধরে মায়া চুল। মায়াকে মুখোমুখি করে বলে, তো কাকে বিয়ে করবি? তোর বাপের আদর্শ টাইপ ধরে আনা ছেলেদেরকে? হ্যাঁ তাদেরকেই করব। আপনার কি? যান আপনি। ছাড়ুন আমাকে। মার প্রতিটা স্বীকারোক্তি ছিল হৃদের রাগে কি ডালার মতন। হৃদ ক্ষেপ্ত হাতে ছুরি ছেড়ে মার গাল চেপে ধরল। হৃদের শক্ত হাতের দাবিতে মার গাল চেপে দাঁতের গলিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো তৎক্ষণাৎ। মায়া গঙ্গাল। চোখের কানিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। ছটফট করল গাল ছাড়ানোর। পারল না। হৃদ মার গাল টেনে উপরে মুখ করে নিজের মুখোমুখি ধরে হিংস্র বয়ানে বলল, আমাকে তেজ দেখাস? জবার কেটে বোবা বানিয়ে রাখব। আমি তোকে বলেছিলাম আমার জীবনে আসতে। তুই স্বেচ্ছায় এসেছিস। এখন তোর আমাকে দিয়ে হয় না। আরও নাগর লাগবে। এই জন্য বেপরদা হয়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়াস। কলেজে যাস। প্রাইভেটে যাস। তোর কি মনে হয় তোর খবর আমি রাখি না? জানি না আমি তুই কি করছিস। আমি কি একটু ছাড় দিলাম? তুই তো সোজা বেহায়ামিতে নেমে গেছিস। নিজেকে সস্তা বানাচ্ছিস। আমার নিষেধ করার পরও অবাধ্য হয়ে গেলি। তাও রোজা হলি। ব্যাপরদায় পরপুরুষের সামনে পন্ত গেলি। এখন বলছি আমাকে বিয়ে করবি না। কাহিনী করিস আমার সাথে। আমাকে পাগল বানিয়ে ধান্দা করছিস। তুই আমার না হলে আমি কারো হতে দিব? এত সহজ। জান নিয়ে নিব না তোর। হৃদের দাবিয়ে ধরা হাতে চাপে মায়া ব্রিজের পিছনের দিকে খুই হারিয়ে পড়তে নেয়। মায়া ভয়ে আতঙ্কে তৎক্ষণাৎ চেপে ধরে হৃদের শার্টের কলার বাঁচার জন্য। কিন্তু এতে হৃদ আরো ক্ষেপে গেল। চোখে মুখে দারুণ হিংস্র প্রকাশ পেল। মার চেপে ধরা গালটা আরো চাপিয়ে ধরে দাঁতে দাঁত পিষে বলে, উহুম, মোটেও না। একদম ছুঁয়ার চেষ্টা করবি না আমায়। আমাকে ছোঁয়া তোর জন্য নিষেধ। সবকিছুর শেষ সেদিনই হয়ে গেছিল। যেদিন তুই আমাকে নোংরা বলেছিলি। সবকিছুর শুরু তুই করেছিস। শেষটা এবার আমি করব, তাও খুবই ভয়ানকভাবে। তুই শুধু খান বাড়ির বউ। আর আমার লোক দেখানো, সমাজের স্বীকৃতি প্রাপ্য বউ হবি। এর বাহিরে তুই আমার কিছু না। আর না আমি তোর কিছু হব। দাদির তোকে চাই। তোর সমাজ দেখানো বিয়ে চাই। আমাকে চাই না। তাই করলাম পূরণ তোদের চাহিদা। লোক দেখানো বিয়ে আর আমার মধ্যে সেদিন তুই লোক দেখানো বিয়েটাকে বেছে নিয়েছিস। আমাকে নাকি তোর প্রয়োজন নেই? তাই আমারও তোর মতন স্বার্থপর বউয়ের দরকার নেই। সারা জীবন তোকে আমি একাই রাখব। কিন্তু আমার বাড়িতে। তাই বলছি আমাকে ভুলেও ছোঁয়ার চেষ্টা করবি না। তোর কথাগুলো আমি ভুলিনি। আমি নোংরা। আমার স্পর্শগুলো নোংরা। তোর শরীরের জন্য আমি তোর সাথে পড়ে থাকি। তোকে নোংরা হাতে ছুঁই। তোকে নিয়ে খেলছি ভোগ করার জন্য।
আর যেন কি কি বলেছিলি? ও হা, তুই আমাকে ঘৃণা করিস, আমার ছোঁয়াকে ঘৃণা করিস, আমি বাজে, খারাপ, দুইবার তোকে বিয়ে করেও আমার স্পর্শ তোর নোংরা লাগে, আমার থেকে দূরে থাকতে চাস। নে হয়ে গেলাম দূরে তোর থেকে, জীবনে কখনো তোকে ছুঁয়ে দেখব না, কাছে টানতে চাইব না, তোর সব কথাই রাখলাম, তারপরও তোকে আমার সাথেই থাকতে হবে। থাকতে তুই বাধ্য, আমি বাধ্য করব তোকে। এবার বাসায় যাবি, গিয়ে তোর রাজাকার বাপরে বলবি তুই বিয়েতে রাজি। দ্বিতীয়বার আমার কথার অবাধ্য হলে তার ফলও ভালো পাবি না। যা। সকাল 11টা, কাঠফাটা রোদের তপ্ত নগরী আশুগঞ্জ। মার কলেজে বন্ধ। সেকেন্ড ইয়ারের এইচএসসি পরীক্ষা হলো তার কলেজে পড়েছে। সেই সুবাদে কলেজ আজ বন্ধ। খোলা থাকতেও যে কলেজে যেত তেমনটা না। মার মন ভালো নেই, বর্তমানে বাসায় আছে। শফিকুল ইসলাম তপ্ত রোদে খেমে খেমে বাসায় ঢুকল। বসার রুমের সোফায় বসে হাতের কাগজটি টি টেবিলে উপর রেখে রেহেনা বেগমকে ডেকে বলল, পানি দিতে। রেহেনা বেগম কিচেনে দুপুরের রান্নায় ব্যস্ত থাকায় ফিহা পানি নিয়ে আসল উনার জন্য। তিনি হাসি মুখে পানি পান করে ফিহার মাথায় স্নেহময় হাত বুলিয়ে দেয়। ফিহাকে উনার ছেলের বউ হিসাবে অন্তত পছন্দ। বড় ঘরের মেয়ে হয়েও বেশ ভালো মানিয়ে নিয়েছেন তার পরিবারের সাথে। কোনো কিছুতে নারাজ বা অখুশি হচ্ছে না। আল্লাহ তাদের ভালো রাখুক। তিনি ফিহাকে আরও একটি কাজ দিলেন, মায়াকে ডেকে নিচে নিয়ে আসার। ফিহা হাসি মুখে যেতে গিয়েও বেখেয়ালি চোখ গেল সোফার টেবিলের কাগজটি উপর। তীক্ষ্ণ দৃষ্টিতে একটু করে দেখতেই চমকে উঠে ফিহা। ভয়ে বড় বড় চোখ করে দ্রুত গেল মায়া রুমে। মায়াকে ডেকে কিছু না বলে পুনরায় আসল শফিকুল ইসলামের কাছে। মায়াকে ডেকে শফিকুল ইসলাম নিজের পাশে বসালেন। ফিহা ভয়ে আতঙ্ক জর্জর হয়ে আছে। জুইমার পিছন পিছন এসেছিল নিচে বসার রুমে। পরিস্থিতি বুঝে ফিহা দ্রুত নিজের শাশুড়িকেও ডেকে আনে কিচেন থেকে। উপস্থিত সবাই গোল করে দাঁড়িয়ে আছে শফিকুল ইসলাম ও মায়াকে ঘিরে। বিষয়টি তখনও কারো বোধগম্য হল না ফিহাকে ছাড়া। সকলের কৌতূহল, নীরবতা ভেঙে প্রথম কথা শফিকুল ইসলাম মায়াকে বললেন, আব্বু যা করব তোমার ভালোর জন্যই করব আম্মু। এই বিশ্বাস আছে তো আমার উপর। মায়া ডাগর ডাগর চোখে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শফিকুল ইসলাম প্রশান্তি অনুভব করল নিজের মনে। স্নেহময় হাতটা মার মাথা রেখে পুনরায় বলল, তোমার ভালোর জন্য আজ আরও একটি কাজ করব আমি। ওই বাড়ির ছেলের সাথে তোমার ডিভোর্স পেপার বানিয়ে এনেছি। আমি চাই তুমি সেটাতে সাইন করো। ওই বাড়ির সাথে আত্মীয়তা নিয়ে আমার প্রথমে আপত্তি না থাকলেও এখন আছে। বিশেষ করে ওই বাড়ির ছেলেকে নিয়ে মূল সমস্যা। সকল বাবা মাই চাই সন্তানকে ভালো আদর্শ ছেলের হাতে তুলে দিতে। আমরাও তাই চাই। রিক খান নামটা দেশের ছোট বড় সবার জানা। ভালোর জন্য নয়, খারাপ কাজের জন্য চিনে থাকে। রিক খানের ভয় কেউ সামনে কথা বলতে না পারলেও পিছনে ঠিকই খারাপ বলে গালমন্দ করে। সবার জানা তার গুন্ডামি সম্পর্কে। দেশ বিদেশে গুন্ডামি করে বেড়ায়। সে পেশাগত গুন্ডাদের সর্দার। দেশের সকল ছোট বড় কালো কাজের সাথে তার নাম জড়িত। তার কথায় হয়, দেশের সরকার পর্যন্ত তাকে কিছু বলার ক্ষমতা রাখে না। কারণ তাদের ধারায় সরকারের প্রায় 60% কাজ হয়ে থাকে। এক কথা বলতে গেলে সরকারের ডান হাত, বাম হাত, সামনের হাত, পিছনের হাত, সবকিছুই তারা। দেশের সরকারও তাদের সাথে টক্কর নেই না। কারণ তারা দেশের সরকারকে পিছন থেকে চালায়। ওইটাকে রাজনৈতিক চাল বলে। সবাই বুঝেও বলার ক্ষমতা কেউ রাখে না তাদের আগে। দেশের আইন পর্যন্ত তাদের সুবিধার্থে তৈরি করা হয়। রিক খান নামের রোজ কোথাও না কোথাও ঝামেলা হয়। খুন খারাপি হয়। মানুষ হত্যা করা তার রোজগার কাজে পড়ে। রিক খানের নামে গোটা একটা কালো দুনিয়ায় আছে, যেটা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তোমাকে ছোটবেলায় যখন রিক খানের সাথে বিয়ে দেয়, তখন সে সাধারণ একজন ছেলে ছিল। কিন্তু তোমার বিয়ের পরপরই তার রূপ পরিবর্তন হয়। তার বাবা মায়ের মৃত্যুর জন্য পর্যন্ত তোমাকে দায়ী করে গুলি করে মারতে চেয়েছিল সেদিন। অথচ তুমি তখন 6 বছরের ছিলে। আমি তোমাকে খান বাড়িতে পাঠাতে চাইনি, কিন্তু আমার বাবাকে মৃত্যুর সময় দেওয়া শেষ ওয়াদা রাখতে পাঠিয়েছিলাম। কিন্তু তুমি যেতে চাইছিলে না বলে আমি বলেছিলাম তোমাকে পালতে পারবো না। এর জন্য আব্বু সরি। কিন্তু আমার হাতেও অন্য কোনো অপশন ছিল না। বাবাকে দেওয়া ওয়াদা রাখতে তোমাকে পাঠিয়েছিলাম খান বাড়িতে। সাথে এই ভয় ছিলাম, যদি রিক খান তোমার আসল পরিচয় জানতে পারে, তাহলে সে তোমাকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। বাবা মার মৃত্যুর খুনি দায়ী করে।
আল্লাহর শেষ রহমত তেমন কিছুই হয়নি। হয়তো হৃদ খান বুঝতে পেরেছিল তুমি তখন ছোট ছিলে, অবুঝ ছিলে, তোমার হাতে কিছুই ছিল না, এজন্য তোমার ক্ষতি করেনি। কিন্তু করতে কতক্ষণ? হৃদ খানকে সবাই ক্ষমতাসীন গ্যাংস্টার বলে জানে। ক্ষমতা আগে, দয়া মায়া কারোর জন্য নেই, তোমার জন্য না। আজ হয়তো তোমাকে বিয়ে করবে, কিন্তু 2 দিন যেতে না যেতেই ঠিকই তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবে। আবারও অন্য কোনো নারীতে মন্ত হয়ে যাবে। এসব গুন্ডা গ্যাংস্টারদের মন ভালোবাসা বলতে কিছু থাকে না। তারা বউ, সংসার, মায়া মমতার বুঝে না। তারা বুঝে দুনিয়া আর কালো টাকা। আমি দীর্ঘ বছর ধরে হৃদ খানের সম্পর্কে দেখে শুনি আসছি। এক কথায় অন্তত খারাপ চরিত্রের লোক। তোমাকে মেরে ফেললেও দেশের আইন আমাদের হয়ে কথা বলবে না। তারা হৃদ খানের পক্ষপাতিত্ব করবে। কারণ জোর যার মুলুক তার। আমি বাবার দেওয়া ওয়াদা রেখেছি, তোমাকে খান বাড়ির বউ করে পাঠিয়েছি। 2.5 বছর ছিলে ওইখানে, ব্যাস কথা শেষ। বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি গিয়েছিলে, আমারও ওয়াদা রাখা হয়েছে। সারা জীবন ওই বাড়ির ছেলের সাথে সংসার করতে হবে এমন ওয়াদা আমি করিনি। তাই তোমাকে আমি ওই অনিশ্চিত ভবিষ্যতে পিছনে রাখব না। আমি ডিভোর্স পেপার বানিয়ে এনেছি, তুমি সাইন করে দাও। তারপর বাকিটা আমি দেখে নিব। মার চোখ টলমল করে উঠে ডিভোর্স পেপারে কাগজটি দেখে। নত মস্তিষ্কের মায়াকলের হাত দুটোর দিকে তাকিয়ে রইল। শফিকুল ইসলামের কথায় কোনো যুক্তি খুঁজল না। আর না বাবাকে মিথ্যা প্রমাণ করতে কিছু বলল। শুধু চুপ করে থেকে মাথা নাড়াল। সম্মতি দিল সাইন করবে। জুই চমকে তাকায় মার দিকে। এতটা জেদ করবে মায়া বুঝতে পারেনি জুই। ভালোবাসার শর্তেও আত্মসম্মানের তাগিদে স্বামীকে এক কথায় ডিভোর্স দিবে ভাবেনি সে। পাশ থেকে ফিহারও একই অবস্থা। অজানা ভয়ে আতঙ্কে তাকিয়ে আছে মার দিকে। এই ডিভোর্স পেপার যদি হৃদের কাছে যায় তাহলে কি যে হবে সেটা নিয়ে চিন্তিত সে। ফিহা ধারণা মতে হৃদ মায়াকে অসম্ভব ভালোবাসে। হৃদ খান গোটা দুনিয়ায় জন্য খারাপ হলেও মার জন্য অসম্ভব আদুরি। হৃদ নিজেই মায়াকে বেশ যত্ন সহকারে খেয়াল রাখে। সেখানে ডিভোর্সে মার সাইন মানেই তাণ্ডব। ফিহার শুকনো রূপ গিলে মার দিকে তাকায়। মায়াকে দেখে কাপা কাপা হাতে ডিভোর্স পেপারে সাইন করতে। শফিকুল ইসলাম মায়া থেকে সাইন নিয়ে উঠে দাঁড়ায় ডিভোর্স পেপার হাতে নিয়ে। তিনি যাওয়ার আগে পুনরায় মার মাথায় স্নেহময় হাতটা বুলিয়ে চলে যেতে নিলেই মায়া হঠাৎ করে পিছন ডাকল ওনার। শফিকুল ইসলাম দাঁড়ায়। কৌতূহল ভরা দৃষ্টিতে মায়ার দিকে তাকাতেই মায়া নত মস্তিষ্কের এগিয়ে এসে বাবা মুখোমুখি দাঁড়িয়ে হৃদের দেওয়া ডায়মন্ডের চুড়ি আংটি খুলে বাবার হাতে তুলে দেয়। বিয়ের প্রথম রাতের হৃদের দেওয়া উপহারের গলার রকেটটাও খুলে শফিকুল ইসলামের হাতে তুলে দিতে দিতে মায়া বলে, এই বলো ফিরতো দিয়ে দিও আব্বু। এই বলো তাদেরই দেওয়া, আমার এই বলোর প্রয়োজন নেই। শফিকুল ইসলাম অন্তত গৌরবের সহিত প্রসন্ন হেসে মার মাথায় হাত বুলিয়ে সবকিছু নিয়ে নিজের ঘরের দিকে যায়। উনাকে আপাতত খান বাড়িতে যেতে হবে আজই এই বলো নিয়ে। মায়া খায় জায়গায় দাঁড়িয়ে থাকে। কারোর সঙ্গে কোনো কথা না বলে নিস্তেজ বুক ভারীর শরীরটা টেনে নিয়ে যায় নিজের রুমের দিকে। রেহেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়ের কষ্ট চোখে পড়ছে উনার। তিনি জানেন মায়া ওই বাড়ির ছেলের উপর ফুটবল হয়ে পড়েছে এত বছরে। তবে স্বামীর কোথাও ফেলে দেওয়ার মতো নয়। আর যাই হোক, অনিশ্চিত ভবিষ্যতের দিকে মেয়েকে ঢেলে দিতে পারেন না তারা। সন্ধ্যার অন্ধকারময় আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। রাস্তাঘাটে মানুষের চলাচল আছে, তবে অনেকটাই কম। মায়া খোলা বারান্দায় রেলিং উপর বসে আছে। অনেকটা কান্নায় চোখ মুখ ফুলা, নাক লাল হয়ে আছে। আজকের দুপুরের দিকে শফিকুল ইসলাম রেহেনা বেগমকে নিয়ে খান বাড়িতে গেছে মার ডিভোর্স পেপার নিয়ে। এখনো বাসায় ফিরেনি। হয়তো ফিরতে আরও রাত হতে পারে। এই মুহূর্তে বাসায় শুধু ফিহা, জুই আর সে। মায়ার রুম লক করে বসে আছে। কাউকে নিজের রুমে আসতে দেয়নি সেই সকাল থেকেই। বুকফাটা আতনাদের কান্নাটা কাউকে দেখাতে ইচ্ছুক না তাই। মায়া আজ সবকিছু উপর বিরক্ত। কারোর সাথে সোজা মুখে কথা বলতে পন্ত মন নারাজ। শুধু একা থাকতে চাই। মনে তার জেদ হৃদকে বিয়ে করবে না। হৃদ মেরে ফেলতে চাইলে ফেলুক, তারপরও বিয়ে করবে না। এই জন্য ডিভোর্স পেপারেও সাইন করল। সবকিছু ফিরতো পাঠালো। এত কিছুর পরও মায়া হৃদের থেকে দূরে থাকতে কেন পারছে না? কেন মরণ যন্ত্রণা মনে হচ্ছে মার ভিতরে ভিতরে? অসহ্য ন্যায় কেন টিকেছে সবকিছু মায়া কাছে? মায়া কি করবে, কিভাবে থাকবে হৃদ ছাড়া? মায়া মুখে হাত দিয়ে পুনরায় ফুপিয়ে ওঠে কান্নায়। সেদিন হৃদ নিজের রাগ মার সাথে দেখিয়ে চলে গিয়েছিল।
তবে আসিফকে মায়া আর জুইকে সেফলি বাসায় দিয়ে গিয়েছিল। বিশেষ করে মায়াকে সাবধান করে গিয়েছিল, মায়া যাতে বাসা থেকে বের না হয়, কোথাও না যায়, সাবধানে থাকতে। মায়া আসিফের কথা শুনে বাসা থেকে বের হয়নি এমনটা না, সে এমনই বের হয়নি বাসা থেকে মন খারাপে। মার দেখাদেখি জুই 2 দিন কলেজে গেল না। বর্তমান সময় সন্ধ্যার 7টা বাজে। মায়া মুখ টিকে আরও কিছুক্ষণ কান্না করে ফুটবল শরীরটা নিয়ে উঠে দাঁড়ায়। হাতে চোখ ভালো করে মুছে পা বাড়ায় নিচের দিকে। সারাদিন ধরে মনটা তার কুড়াচ্ছে, ভিতর ভিতর ছটফট করছে, মনে হচ্ছে আজ কিছু একটা খারাপ হবে মার সাথে। আল্লাহ বাঁচানোর মালিক। মায়া সোজা কিচেনে গেল। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো নেই। জুই ফিহার রুমে আছে। মায়া নিজের জন্য অল্প খাবার প্লেটের তুলে নেয়। সারাদিন না খাওয়ার বেশ ফুটবল লাগছে নিজেকে। প্লেট খাবার সাজিয়ে ঘুরতে গিয়ে বিকট শব্দ কানে আসতেই মায়া ভয় লাফিয়ে ওঠে, হাতের প্লেট ছেড়ে দেয় ফ্লোরে তৎক্ষণাৎ। লাগাতার ধাম ধাম শব্দে মার মনে হয় তাদের গেট হয়তো 8-10 জন মানুষ মিলে একত্রে ভাঙতে চাচ্ছে, শক্তি প্রয়োগ করে। মায়া বুঝতে পারে না কারা এমন করছে। তারপরও মায়া অবুঝের মতন তৎক্ষণাৎ প্রাণপণ দৌড় সেদিকে। ঘরের দরজা খুলে দ্রুত গেটের কাছে যায়। কেচি গেট প্রায় ভেঙে ফেলার উপক্রম হলো উপাস থেকে লাগাতার আঘাত করাতে। মায়া আতঙ্কে দ্রুত হাতে গেটের লক খুলে দরজা টেনে ধরতেই কেউ ঝড়ে গতিতে মার গলা চেপে ধরে। আকস্মিক ঘটনায় মায়া বুঝতে না পারলেও গলার উপর ব্যক্তির হাত ধরে পিছাতে লাগে পরপর। ব্যক্তিটির বলিষ্ঠ হাতে মার গলা চেপে ধরে টেনে নিয়ে হিংস্রত্ব প্রকাশে ঠাস করে পাশে দেয়াল সাথে মিশিয়ে ধরে গর্জে উঠে বলে, বড় বড় কলিজা নিয়ে ঘুরিস? তোর কলিজাটা কত বড় হয়েছে সেটা আজ আমি মেপে দেখব। আমাকে ডিভোর্স পাঠাস? আমাকে? তোর সাহসের দাঁত ভেঙে আজ আমি যাব। তোকে কে বাঁচায় আমিও দেখব। ডট। মায়ার আটকে আসা নিঃশ্বাসের তাগিদে ছটফট করে হৃদের হাড়টা ছুটাতে চাইল নিজের গলা থেকে অনবরত কাশতে কাশতে। হৃদের সাথে জোরাজুরিতে সফল হলো না। হৃদের বুক দুহাত ঠেকিয়ে আচানক জোর হাতে ধাক্কা দেয়। ঘটনা আকস্মিক হলেও হৃদকে দূরে সরাতে সক্ষম হলো না মায়া। তবে মায়ার গলায় হৃদের হাড়টা কিছুটা হালকা হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। তাতেই মায়া সুযোগ বুঝে ছুটে পালাতে চাইল হৃদের হাত থেকে বাসার ভিতর। এতেও মায়া সফল হতে পারেনি হৃদের হঠাৎ অনবরত গুলির বর্ষণে। হৃদের হিংস্রতা যেন আজ আকাশ ছুঁয়েছে। মায়ের ডিভোর্স পেপার পাঠানোতে হৃদ এক হাতে বন্দুকে ট্রিগার চেপে সাথে সাথে দক্ষ হাতে ফায়ার চালালো মায়ের আশেপাশে এলো পাথারিভাবে। ভয়ে আতঙ্কে মায়া দিশারা হয়ে প্রাণপূর্ণ চিৎকার করে উঠে তৎক্ষণাৎ। হৃদের গুলি বর্ষণের শব্দে ভিতরের ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে উঠানে জুই এবং ফিহা। মায়ার ভয়াত্মক আর্তনাদের চিৎকার এবং হৃদের অনবরত গুলির বর্ষণে আতঙ্কিত হয়ে যায় তারা দুজনেই। কী করবে বুঝে না পেরে দুজনে ছুটে দৌড়ে যেতে চাইল ভয়াত্মক মায়ার দিকে, কিন্তু তারা আগেই দুজনে পথ আটকে দাঁড়ায় হৃদের বডিগার্ডরা। জুই হালকা মারামারি গুলির জীবনও প্রথম দেখায় ভয়ে আড়ষ্ট হয়ে মায়ার জন্য কেঁদে ওঠে। তখনই সে শুনেছে হৃদ খারাপ, কিন্তু এতটা ভয়ানক হবে মায়ার জন্য সেটা কখনোই ভাবেনি। জুই শব্দ করে কেঁদে উঠতে ফিহা তাকে এক হাতে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ চিৎকার করে ডেকে ওঠে হৃদকে, ভাইয়া কি করছো তুমি? থামো প্লিজ, এটা আমার শ্বশুর বাড়ি। মায়া ভয় পাচ্ছে। হৃদের ফায়ার থামে, কিন্তু রাগ নয়। হিংস্র লাল চোখগুলো একবার তাক হয় ফিয়ার দিকে। হৃদকে মাত্রারই রেগে থাকতে দেখে শুকনো ঢোক গিলল ফিহা। বডিগার্ডদের কাছে বন্দি দশা থেকে ভয়াত্মক কণ্ঠে বলে, ভাই তুমি? ফিহার কথা শেষ হবার আগে শোনা যায় হৃদের ক্ষেপান্তর কণ্ঠেশ্বর, একদম না। এক্সট্রা জ্ঞান দিবি না, আর না মাঝখানে কথা বলার চেষ্টা করবি, তাহলে ফলাফল ভালো হবে না। হৃদের হুমকে ধমকে যায় ফিহা। এই মুহূর্তে হৃদের সাথে কথা বলার মানে পরিস্থিতি আরও বিগড়ানো। ফিহা চুপ হলো, অসহায়ত্ব প্রকাশ করলো মায়ার জন্য। মায়া তখনও হৃদের ভয়ে সিটিয়ে কান্না করছে বাড়ির উঠানে আম গাছের সাথে পিঠ ঠেকিয়ে। হৃদের গুলির শব্দ থামাতেই পুনরায় পালাতে চাইল ভয়ে, কিন্তু এবার
কপাল সহায়তা হলো না তার। হৃদের বডিগার্ডরা চারদিক থেকে ঘিরে ধরল। মায়া এবার অন্যদিকে দৌড়াতে চাইল, হৃদের হাতে আটকে পড়ল। হৃদ মায়ার বাহু টেনে চেপে ধরে আম গাছটির সাথে, যার ফলে মায়া গাছের সাথে বাড়ি খেয়ে পিঠের মেরুদণ্ড ও মাথা প্রচণ্ড ব্যথা অনুভব করে। গংরাতে হৃদও আরও ক্ষিপ্ত হলো। দক্ষ হাতে মায়ার গাল চেপে ধরে মুখের ভিতর টেসে ঢুকালো নিজের হাতে বন্দুকটি। বন্দুকের আঘাত মায়া ঠোঁট কেটে রক্ত পড়ল তৎক্ষণাৎ। হৃদের হিংস্রতার দাবিতে মায়াও যান যেন এবার বের হয়ে যাওয়ার উপক্রম হলো হৃদের ভয়ে। কপালে থরথর ঘাম, চোখে পানি ও গুলি গুলি বৃষ্টি ফোঁটার সাথে মিশ্র হয়ে যাচ্ছে মায়া। হৃদের হিংস্রত চেহারা মায়া ভয়ে থরথর করে কেঁপে চোখের পানি ছেড়ে দিল হৃদের হাতে। মায়ার কথা বলার রইল না একটু। হৃদ মায়ের মুখের ওপর ঝুঁকে রাগে তীর তীর করে উঠে, আমি বলছিলাম আমার বিরোধিতা করবি না, তারপরও কেন করলি? কে তোকে সাহস দেয় আমাকে ডিভোর্স পাঠানোর? আমাকে চোখে পড়ে না তোর? জানের ভয় নেই? আমাকে ডিভোর্স পাঠাস? তোর জন্য শান্তি পাচ্ছি না কোনো কিছুতেই। আমার আরামের কাজগুলো হারাম হয়ে যাচ্ছে শুধু তোর জন্য, আর তুই আমাকে ডিভোর্স পাঠাস? নাগর জুটিয়েছিস এখানে এসে। আমি শান্তিতে থাকতে না পারলে তোকে শান্তিতে থাকতে দিব? আমার ঘুম না হলে তোকে ঘুমাতে দিব? ডিভোর্স পাঠিয়েছিলি না আমাকে? দাঁড়া, তোর ডিভোর্স আজকে তোকেই খাবো আমি। আসিফ! হৃদের চিৎকার করার ডাকে তৎক্ষণাৎ ডিভোর্স হাতে দৌড়ে আসে আসিফ। জি ভাই। হৃদ মায়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আসিফ থেকে ডিভোর্সের কাগজ নিয়ে মায়ার মুখের দিকে ছুঁড়ে মারল। মায়া চমকে ওঠে, হিসকি তুলে কাঁদতে থাকে নত মস্তিষ্কে। হৃদের সামনে দাঁড়িয়ে মায়া এই হৃদকে ভীষণ ভয় করছে, হাড় কাঁপানো ভয় লাগছে। মায়ার সাথে বিগত 2 দিন ধরে হৃদ এমন বাজে ব্যবহার করছে যেটা আগে কখনো করেনি হৃদ। মায়া এই হৃদকে চাই না। এই হৃদ ভালো না মায়ার জন্য। এই হৃদ ভীষণ খারাপ, রাগী, বদমেজাজি আর মায়াকে আঘাত করে শুধু। মায়া চাই না এমন বদমেজাজি খারাপ হৃদকে। মায়া ডুকরে কেঁদে উঠল হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে। মায়ার গায়ে ছুঁড়ে মারা ডিভোর্স পেপারটি পড়ল পায়ের কাছে ফ্লোরে। হৃদ মায়াকে ডিভোর্স পেপারটি তুলতে না দেখে পুনরায় হুঙ্কার ছেড়ে বলল, তুল কাগজটি। মায়া ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে ঝুঁকে কাঁপা কাঁপা হাতে ডিভোর্স কাগজটি তুলে নেয় হাতে। নাক টেনে হিসকি তুলে সোজা হাতে পুনরায় শোনা গেল হৃদের গলার স্বর, এবার খা তোর ডিভোর্স। মায়া চমকে হৃদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়। ঠোঁট ভেঙে পুনরায় কেঁদে উঠে হৃদের পাষাণ কথায়। হাতে উল্টো পিঠে ঠোঁটে রক্তটুকু মুছে হৃদের দিকে তাকিয়ে খাবে না বলে নাকুচ করতে চাইল, কিন্তু হৃদ মায়াকে বলতে না দিয়ে আবারও সে বলল, রাগে দাঁতে দাঁত পিষে বলে, না করবি? পুনরায় মার খাবি। খেতে বলছি তোকে আমি, খাবি খা। ভয়ে মায়া আর কিছুই বলতে পারল না হৃদকে। হিচকি তুলে কেঁদে কাঁপা কাঁপা হাতে ডিভোর্সটি কাগজটি ছিঁড়তে গিয়ে দেখলো তার হাতে ডিভোর্সের কাগজটি ছিঁড়তে গিয়েও দেখলো তার হাতে রক্তর কাগজে উপর লেগে আছে। মায়া পুনরায় হৃদকে তাকিয়ে ঠোঁট ভেঙে কেঁদে অজুহাত দেখিয়ে বলল, কাগজে রক্ত লেগে গেছে, আমি রক্তওয়ালা কাগজ খাও না তো, এটা ফেলে দাও। হৃদ কটমটো করে তাকিয়ে বলল, না তুই এটাই খাবি। সাইন করার সময় সমস্যা ছিল না তোর? এখন খেতে সমস্যা হবে না। যেমনটা সাইন করেছিস সেখানটায় ছিঁড়ে খাবি এখন। মায়া কেঁদে কেঁদে ডিভোর্সের সাইন করা জায়গাটা ছিঁড়ে মুখে দিল। বিদঘুটেভাবে নাক মুখ ছিটকে তৎক্ষণাৎ মুখ থেকে বের করে পাশে ফেলে দিয়ে বলল, এক থু, মজা না? আসিফ ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকায়। সিরিয়াস সময়ে মায়ের কথাগুলো মজা করে মনে হলো, কিন্তু মায়া যে মজা করছে না সেটা জানে। যার দুনিয়া খেয়াল নেই, এক রত্তীয় সব কিছু মজা ভেবে নেয়, এমনটা একটা অবুঝ মেয়ের ভালোবাসায়
দেওয়ানা হলো স্বয়ং গ্যাংস্টার হৃদ খান। সত্যি দারুণ। বিগত 1 মাস নিজের ভালোবাসার মানুষকে সেফ রাখতে হৃদ খান কী কী করেছে তার একমাত্র সাক্ষী আসিফ নিজেই। যাকে এতটা ভালোবাসে সে তার কাছ থেকে ডিভোর্স মেনে নেওয়াটা সত্যি কষ্টকর। তাছাড়া মায়াই বা কী দোষ? সে তো এই মুহূর্তে বিশাল ষড়যন্ত্র চক্রের শিকার। সে কি আর জানে নাকি তাকে নিয়ে কত বড় ফাঁদ পাতা হয়েছে হৃদ ভাইকে দুর্বল করার জন্য? জানে না, জানলে নিশ্চয় ডিভোর্স পেপারটা পাঠিয়ে বোকামো করতো না, মারটা খেত না এখন। কিন্তু তাকে জানানো নিষেধ। হৃদ ভাই নিষেধ করেছে, কারণ মায়াকে জানানো মানে শত্রুপক্ষকে সচেতন করে দেওয়া। যে হৃদ খান পূর্ব থেকে তাকে বোনা ষড়যন্ত্রের ফাঁদে সম্পর্কে অবগত। মায়া অবুঝ, হয়তো তার থেকে ইনিয়ে বিনিয়ে কথা জেনে মায়ের ক্ষতি করে বসবে বলে হৃদ ভাই জানতে দেয়নি এতদিন। তাছাড়া এমনটাও হতো যে মায়া কারো না কারো সাথে নিজের অবুঝতা পেটে কথা সব শেয়ার করে ফেলতো বলে হৃদ ভাই মায়াকে শুরু থেকে ভুল বোঝাবুঝির মধ্যে রেখেছে। সবটা খুলে বলেনি, বরং মায়াকে নিজে থেকে দূরে সরিয়ে শত্রুপক্ষকে বুঝিয়েছে তারা সফল হয়েছে হৃদ খান থেকে মায়াকে আলাদা করতে। মেহু আবদুল্লাহ আর মায়ার মধ্যে হওয়া সকল ঘটনা হৃদ ভাই শুরু থেকেই জানত। জেনে বুঝে মেহুকে সুযোগ দিত মায়া চারপাশে ভিড়ার। হৃদ ভাই সব সময় মায়ের প্রতি এক্সট্রা কেয়ারফুল ছিল। মায়ের সব কিছুই সে নিজ দায়িত্বে তদারকি করে এসেছে এতদিন। মায়াকে নিয়ে সব সময় সচেতন থাকত। এই যেন বিষয়টি শুরুতে বুঝতে পেরেছিল, কিন্তু মেহু মনে করত হৃদ খান কোনো কিছু অবগত নয়। আসলে মেহুকে এমনটা বোঝানো হতো বলেই সে এমনটা বুঝতো। হৃদ খান বোঝাতো, আর বাকি রইল এখন হৃদ ভাইয়ের দুনিয়াকে জানিয়ে ঘটা করে বিয়ে করার বিষয়টি। অবশ্যই তার পিছনে যথেষ্ট কারণ আছে। আসিফ মনস্তাত্ত্বিক বিষয় চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় তাকালো সামনে। আপাতত সে কারো পক্ষপাতিত্ব করল না, চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকলো। পাশ থেকে হৃদ মায়ার কথা তৎক্ষণাৎ কটমটো করে বলল, কথা বাড়াবি, গাল ফাটিয়ে থাপ্পড় খাবি। আমাকে ডিভোর্স পাঠানোর আগে মনে ছিল না তোর? হৃদের কথা এবার মায়া নড়চড়ে উঠে খানিকটা। হৃদের কথায় কথায় মায়াকে আঘাত করাটা মানতে না পেরে প্রকাশ করলো বিগত 1 মাসে মেহুর কথাগুলো। কাঁদতে কাঁদতে বলল, না আমার কিচ্ছু মনে ছিল না, বেশ করেছি ডিভোর্স দিয়েছি। মারার সময় আমি, আরে প্রেম করার সময় মেহু আপু কেন? আমাকে না মেরে নিজের প্রেমিকার কাছে যান, তাকে গিয়ে মারুন, আদর করুন, আমার কি? আমি দেখেছি আপনাদের দুজনে একত্রে ছবি ভিডিও মেহু আপুর ফোনে। এ তো প্রেম দুজনের মধ্যে থাকলে আমার কাছে কেন আসবে? বারবার আঘাত করতে জানাবনি আপনার মেহু প্রেমিকার কাছে, আমার কাছে কি? আমি আপনার মতো করে অন্য কারোর সাথে প্রেম করব আপনার চোখে? ঠাস। মায়ের কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে হৃদের দাবাং হাতে থাপ্পড় পড়ে মায়ার বাম গালে। মায়ার পরপুরুষের সাথে প্রেম করতে চাওয়ায় হৃদ থাপ্পড়টা মারে রাগে বসে। মায়া হৃদের রাগ আরও বাড়িয়ে দিয়ে গালে হাত দিয়ে ভ্যাবা করে কেঁদে উঠে বলে, অসভ্য লোক, খালি মারে। আমি যাব না আপনার বাড়ি, করব না আপনাকে বিয়ে, খাবো না আপনার ভাত, যান। ঠাস আবারও বাজিয়ে পড়ল মায়ার ডান গালে অপর থাপ্পড়টি হৃদের হাতে। মায়া এবার ডান গালে হাত দিয়ে কেঁদে রেগে মেগে বলে ওঠে, আমি জীবনও করব না আপনার সংসার, আপনার ভাতও আমি খাবো না, খাবো না, খাবো না, যান তো আপনি। মার প্রতিটা উক্তিতে বাজিয়ে মারে মায়ার গালে থাপ্পড় হৃদ। এবারও তাই পড়ল পুনরায় বাম গালে। মায়া দুহাতে দু গাল ধরে হৃদের ভয়ে দমে গিয়ে ঝরঝর করে কেঁদে উঠে হৃদকে সম্মতি গড়গড় করে বলে, করব তো আপনার সংসার, করব, খাবো তো আপনার ভাত, আপনাকে বিয়ে করব, আর কাউকে না, সত্যি বলছি। মায়ের সহজ সরল স্বীকারোক্তিতে হৃদ আরও মারল না মায়াকে। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করলো। কটমটো করে তাকালো মায়ার ন্যায়। মায়া তখনও দুহাত গালে ঠেকে কাঁদছে অনবরত। হৃদ দাঁতে দাঁত পিষে বলে, ফর দ্য লাস্ট টাইম বলছি, আমাকে জ্বালাবি না, ছেড়ে যাওয়ার কথাও মুখে আনবি না। আর যেটা করিনি সেটা কাল করব না, এমনটা না। মেহু
আমার কেউ না, কারোর সাথে আমার লেনদেন নেই তুই ছাড়া। তাই তুই আমার কাছ থেকে ইহকাল ছাড়া পাবি না। যত জেদ করবি ততই বাধ্য করব তোকে আমি। তোকে আমার হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নেই, তোর বাপেরও না।